পৃথিবীটা বড়ই অদ্ভুত। যে মা বাবা নিজেদের রক্ত জল করে এক বুক স্বপ্ন নিয়ে সন্তানকে বড় করে তোলেন, কখনো কখনো সেই নারীর ছেঁড়া ধনই হয়ে ওঠে তাদের জীবনের সবচেয়ে বড় কাল। আবার অন্যদিকে রক্তের কোনো বাঁধন না থাকলেও সম্পূর্ণ অচেনা একজন মানুষ এসে পরম মমতায় মুছিয়ে দেয় সমস্ত কান্না। এটি শুধু একটি গল্প নয়, বরং আমাদের সমাজের এক নিদারুণ বাস্তবতার চিত্র। সিলেটের এক নিভৃত পল্লীর বাসিন্দা রহমত আলী এবং আমেনা বেগমের জীবনের গল্প এটি। জীবনের গোধূলি লগ্নে এসে এই বৃদ্ধ দম্পতি শুধু চেয়েছিলেন নিজেদের সাজানো ছোট্ট কুটিরে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে। তাদের বসতবাড়িটি খুব একটা বিশাল আকারের ছিল না, তবে সেই ঘরের প্রতিটা ইটে মিশেছিল তাদের মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রম, বুক ভরা আশা আর এক বুক সোনালি স্মৃতি। রহমত আলী তার চাকরি জীবনের সবটুকু সঞ্চয় তিল তিল করে জমিয়ে এই স্বপ্নের নীড় গড়ে তুলেছিলেন। উদ্দেশ্য একটাই, বৃদ্ধ বয়সে যেন তাদের অন্য কারো মুখাপেক্ষী হয়ে বেঁচে থাকতে না হয়। সেই নির্দিষ্ট সকালবেলাতেও চারপাশের পরিস্থিতি একদম স্বাভাবিক ছিল। স্বামী স্ত্রী দুজনে মিলে বাড়ির উঠোনে পাতা খাটিয়ায় বসে চায়ে চুমুক দিচ্ছিলেন। ফুরফুরে শীতল হাওয়া বইছিল চারদিকে, আর তাদের উঠোন জুড়ে ছড়িয়ে পড়েছিল প্রাচীন নিম গাছের স্নিগ্ধ ছায়া। আমিনা বেগম খুব মিষ্টি স্বরে স্বামীকে বললেন, শুনছেন, আজকের চাটা যেন অন্যান্য দিনের চেয়ে একটু বেশিই সুস্বাদু হয়েছে। রহমত আলী মুখে এক চিলতে হাসি ফুটিয়ে উত্তর দিলেন, আমার পাশে যখন তুমি থাকো তখন পৃথিবীর সব কিছুই আমার কাছে মধুর মনে হয়। ঠিক এমন একটা আনন্দঘন মুহূর্তেই আকস্মিকভাবে বাইরের দিক থেকে প্রচণ্ড শোরগোল আর উচ্চস্বরের কথাবার্তা ভেসে আসতে শুরু করল। কয়েকজন অপরিচিত লোক হুড়মুড় করে সদর দরজা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করল। এই বৃদ্ধ দম্পতি কিছু বুঝিয়ে ওঠার আগেই ওই আগন্তুকের দল ঘরের ভেতরে ঢুকে পড়তে লাগল এবং তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাইরে উঠোনে ছুঁড়ে ফেলতে শুরু করল। আরে ভাই, তোমরা এসব কী কাণ্ড শুরু করেছ? রহমত আলী রীতিমতো আতঙ্কিত হয়ে প্রশ্ন করলেন। আগন্তুকদের মধ্যে একজন অত্যন্ত কর্কশ গলায় জবাব দিল, আমাদের যা করার কথা আমরা ঠিক সেটাই করছি। আপনারা অবিলম্বে বাড়ি খালি করে দিন। এখন থেকে এই বাড়ির ওপর আপনাদের আর কোনো অধিকার নেই। এই কথা শোনার সাথে সাথে আমেনা বেগমের হাত কেঁপে চায়ের কাপ মাটিতে পড়ে চুরমার হয়ে গেল। তিনি আর্তনাদ করে উঠলেন, এসব কি বলছো বাবা? এটা তো আমাদের নিজেদের বসতবাড়ি, আমরা তো চিরকাল এখানেই বসবাস করে আসছি। তখন ওই রুক্ষ লোকটি একটি কাগজের দলিল চোখের সামনে মেলে ধরে বলল, আপনাদের গুণধর পুত্র এই সম্পূর্ণ বাড়িটি আমাদের কাছে বিক্রি করে দিয়েছে। সে নগদ সমস্ত টাকা পকেটে পুরে এখান থেকে চলে গেছে। সুতরাং এখন থেকে এই বাড়ির আসল মালিক আমরা। এই নিদারুণ সত্য শোনার পর স্বামী স্ত্রী দুজনেরই মনে হলো তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। রহমত আলী কাঁপা কাঁপা গলায় অস্ফুট স্বরে বললেন, না, এমন অকল্পনীয় ঘটনা কোনোভাবেই ঘটতে পারে না। সে তো আমাদের ঘুণাক্ষরেও এ বিষয়ে কিছু জানায়নি। সে নিশ্চয়ই প্রতারণা করে আমাদের কাছ থেকে কোনো সই আদায় করে নিয়েছে। আমেনা বেগম অঝরে কাঁদতে কাঁদতে বললেন, আমাদের ছেলে তো বলেছিল ওগুলো নাকি ব্যাংকের জরুরি কাগজপত্র। আমরা তো আর লেখাপড়া জানি না, তাই সরল বিশ্বাসে সই করে দিয়েছিলাম। লোকটি অত্যন্ত নির্লিপ্ত এবং উদাসীন ভঙ্গিতে উত্তর দিল, আপনাদের এসব কথায় আমাদের কিছুই যায় আসে না। আমরা কড়িগণ্ডায় টাকা মিটিয়ে দিয়েছি, কাজেই আমাদের পাওনা বাড়ি এখন আমাদের বুঝিয়ে দিতে হবে। নিরুপায় হয়ে বৃদ্ধ দম্পতি ওই লোকগুলোর পায়ে আছড়ে পড়লেন। বাবা, আমাদের এই অশীতিপর বয়সের দিকে একটু তাকিয়ে দেখো। এই শেষ বয়সে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের তো মাথা গোজার কোনো দ্বিতীয় জায়গা নেই। রহমত আলীর কণ্ঠস্বর ভয়ে এবং হতাশায় থরথর করে কাঁপছিল। লোকটি ক্ষণিকের জন্য নীরব রইল। এরপর সে বলল, আগের মাসেও তো আমি আপনাদের পুরো 1 মাস সময় দিয়েছিলাম। এবার আর এক মুহূর্তও সময় দেওয়া সম্ভব নয়। আমাকে দ্রুত এই বাড়িটা ভাড়াটিয়াদের কাছে হস্তান্তর করতে হবে। দেখতে দেখতে কয়েক মুহূর্তের ব্যবধানে তাদের সারা জীবনের সংসারের সমস্ত আসবাবপত্র রাস্তার ধারে অবহেলায় পড়ে রইল। পুরনো দিনের সেই খাটিয়া, রান্নার বাসনকুসন, পরনের কিছু জামা কাপড়, স্মৃতিবিজড়িত কয়েকটি ছবির ফ্রেম আর পরম যত্নের একটি ছোট জায়নামাজ ও তসবিহ। আমেনা বেগম সেই ছবিটিকে নিজের বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কাঁদছিলেন। যেই ছবিতে তাদের কলিজার টুকরো ছেলেটি ছোটবেলায় তার মায়ের কোলে নিশ্চিন্তে বসেছিল। রহমত আলী একদম শূন্য ও দিশেহারা দৃষ্টিতে নিজের সাজানো বাড়ির দিকে তাকিয়েছিলেন।
তিল তিল করে যে স্বপ্নের বাড়ি তৈরি করতে তাদের সারাটা জীবন ব্যয় হয়ে গেল, সেই প্রাণের চেয়ে প্রিয় বাড়িটি চিরতরে ছেড়ে যেতে তাদের 1 ঘন্টাও সময় লাগল না। ঠিক তখনই ওই রুক্ষ স্বভাবের লোকটি কিছুটা সদয় হয়ে প্রস্তাব দিল, দেখুন, এই এলাকার কাছেই একটি বৃদ্ধাশ্রম রয়েছে, আপনারা যদি রাজি থাকেন তবে আমি সেখানে আপনাদের মাথা গোজার ব্যবস্থা করে দিতে পারি। রহমত আলী অত্যন্ত ক্লান্ত ও শ্রান্ত গলায় সম্মতি জানিয়ে বললেন, যদি সেখানে একটু আশ্রয় পাওয়া যায় তবে তোমার এই উপকার আমরা আজীবন মনে রাখব বাবা। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে তারা দুজন একটি ছোটোখাটো বৃদ্ধাশ্রমে গিয়ে পৌঁছলেন। সেখানকার ভেতরের পরিবেশটা বেশ অদ্ভুত আর থমথমে ছিল। অসংখ্য বয়স্ক মানুষ সেখানে বসবাস করছিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তাদের কারো মুখেই এক বিন্দু হাসির রেখা ছিল না। কেউ একেবারে নিশ্চুপ হয়ে এক কোণে বসেছিলেন, কেউ আনমনে জানালার বাইরে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিলেন, আবার কেউ নিজের বিছানায় শুয়ে এক দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে কি যেন ভাবছিলেন। আমেনা বেগম খুব সন্তর্পণে একজনকে জিজ্ঞেস করলেন, আপনারা সবাই এই জায়গায় ঠিক কতদিন ধরে বসবাস করছেন? একজন বয়স্কা নারী দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন, আমাদের মধ্যে কেউ এখানে বছরের পর বছর ধরে পড়ে আছে, কেউ বা কয়েক মাস হলো এসেছে, কাউকে তাদের ছেলেমেয়েরা বোঝা ভেবে এখানে ফেলে রেখে গেছে, আবার কেউ নিজের ইচ্ছাতেই এখানে চলে আসতে বাধ্য হয়েছে। এই কথাগুলো শুনে রহমত আলীর মনে হতে লাগল যেন এই আশ্রমের প্রতিটি মানুষের মুখের আড়ালে লুকিয়ে রয়েছে একটি দীর্ঘ বেদনাবিধুর করুণ কাহিনী। রাতের বেলা যখন তারা নিজেদের জন্য বরাদ্দ করা সেই ছোট্ট কুঠুরিতে গিয়ে পৌঁছলেন, আমেনা বেগম আর নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমরা আমাদের ছেলেকে বড় করতে গিয়ে কিসের অভাব রেখেছিলাম? সে কেন আমাদের সাথে এমন অমানবিক আচরণ করল? রহমত আলী একটি দীর্ঘশ্বাস গোপন করে বললেন, হয়তো আমাদেরই সবচেয়ে বড় ভুল ছিল তাকে অন্ধের মতো অতিরিক্ত বিশ্বাস করা। এভাবেই তাদের দিনগুলো অত্যন্ত ধীর গতিতে অতিবাহিত হতে লাগল। তারা মনে মনে ধরে নিয়েছিলেন যে জীবনের বাকি কটা দিন হয়তো এই 4 দেওয়ালের মাঝেই কেটে যাবে। অন্ততপক্ষে রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য মাথার উপর একটা ছাদ তো জুটেছে। কিন্তু কে জানতো নিয়তির খাতায় তাদের জন্য হয়তো আরও কঠিন কোনো পরীক্ষা লেখা বাকি ছিল। একদিন সকালবেলা হঠাৎ করেই আশ্রমের ভেতরে বেশ হইচই আর কোলাহল শুরু হয়ে গেল। সমস্ত বৃদ্ধ বৃদ্ধাকে এক জায়গায় জড়ো করা হলো এবং আশ্রমের প্রধান পরিচালক খুব গম্ভীর মুখে কিছু একটা ঘোষণা করতে শুরু করলেন। এই আশ্রমটি আগামী মাস থেকেই চিরতরে বন্ধ করে দেওয়া হচ্ছে। তিনি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিলেন, বর্তমানে এর বিপুল খরচ বহন করার মতো আর কোনো দাতা বা প্রতিষ্ঠান আমাদের সাথে নেই। এই নিদারুণ সংবাদ শোনার পর পুরো ঘর জুড়ে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে এলো। ভিড়ে ভেতর থেকে কেউ একজন অত্যন্ত মৃদু ও কাঁপা স্বরে প্রশ্ন করল, এখন আমাদের মতো সহায় সম্বলহীন মানুষেরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমেনা বেগম প্রচণ্ড আতঙ্কিত হয়ে পরম নির্ভরতায় স্বামী রহমত আলীর হাতটি শক্ত করে চেপে ধরলেন। নিজের প্রাণের বাড়িটি ছাড়ার দিন রহমত আলীর চোখে যে ভীতির ছায়া নেমে এসেছিল, ঠিক একই রকম ভয়ের ছায়া আজ আবার তার চোখ মুখে ফুটে উঠল। তাদের দুজনেরই মনে হতে লাগল যেন নিষ্ঠুর জীবন আবার তাদের পথের ভিখারি বানিয়ে রাস্তায় এনে দাঁড় করাবে। এবং সত্যি সত্যি কিছুদিন পার হওয়ার পর সমস্ত বৃদ্ধ আশ্রমবাসীদের ভিন্ন ভিন্ন জায়গায় স্থানান্তর করার প্রক্রিয়া শুরু হয়ে গেল। রহমত আলী এবং আমেনা বেগমকেও ঢাকা শহরের উপকণ্ঠে অবস্থিত অনেক দূরের অন্য আরেকটি বৃদ্ধাশ্রমে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো। যাই হোক, যে নির্দিষ্ট দিনটিতে তাদের সেখান থেকে নিয়ে যাওয়া হলো, সেদিনের আকাশের অবস্থা একদম মেঘমুক্ত আর পরিষ্কার ছিল। কিন্তু এই বৃদ্ধ দম্পতির মনের আকাশে তখন একরাশ ঘন কালো অন্ধকারের মেঘ জমেছিল। একটি জরাজীর্ণ পুরনো বাসের ভেতরে অনেক বয়স্ক মানুষ গাদাগাদি করে বসেছিলেন। তাদের মধ্যে কেউ একদম বোবা হয়ে গিয়েছিলেন, কেউ নীরবে চোখের জল ফেলছিলেন এবং কেউ কেউ বাসের খোলা জানালা দিয়ে দ্রুত পেছনে ফেলে আসা পরিচিত রাস্তাগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। দেখে মনে হচ্ছিল যেন তারা নিজেদের ফেলে আসা জীবনটাকেই পেছনে হারিয়ে যেতে দেখছেন। আমেনা বেগম অত্যন্ত মৃদু স্বরে আক্ষেপ করে বললেন, আমার তো মনে হচ্ছে আমরা যেন আর রক্তমাংসের মানুষ নেই, আমরা কেবলই একটা ফেলনা বোঝা হয়ে গেছি। রহমত আলী পরম মমতায় তার হাতটি নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, তুমি চিন্তা করো না, যতদিন আমরা দুজন একে অপরের সাথে আছি পৃথিবীর যে কোনো প্রতিকূল জায়গাতেই আমরা বেঁচে থাকতে পারবো। দীর্ঘ কয়েক ঘন্টা এক নাগাড়ে চলার পর বাসটি একটি কোলাহলপূর্ণ বিশাল শহরের একদম প্রান্তে অবস্থিত একটি বহু পুরনো জরাজীর্ণ ভবনের সামনে এসে থামল। এখন থেকে এটাই হতে যাচ্ছে তাদের নতুন আশ্রয়স্থল। বাইরের দিক থেকে এক নজর দেখলে ভবনটি খুব একটা খারাপ লাগছিল না, কিন্তু মূল দরজার ভেতর দিয়ে ভেতরে পা রাখতেই বুকের ভেতরটা কেমন যেন একটা অদ্ভুত শূন্যতায় ভরে গেল। সেখানকার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মী সবাইকে তাদের জন্য নির্ধারিত ঘরগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন।
রহমত আলী এবং আমেনা বেগমের ভাগে পড়ল একটি নিতান্তই ছোট আকৃতির স্যাঁতস্যাঁতে ঘর, যার ভেতরে মাত্র দুটি মুড়িচা ধরা লোহার খাট, একটি রংচটা আলমারি এবং আলো বাতাস আসার জন্য একটি মাত্র জানালা ছিল। জানালার বাইরের দিকে তাকালে শুধুমাত্র একটি বিশাল কংক্রিটের দেয়াল ছাড়া আর কিছুই চোখে পড়ত না। আগের আশ্রমের অসহায় মানুষগুলোর সাথে থাকতে থাকতে তাদের সবাইকে কেমন যেন একটা পরিবারের মতো মনে হতে শুরু করেছিল। তাই সম্পূর্ণ নতুন এই পরিবেশে এসে দুজনেই খুব বেশি মাত্রায় একাকিত্ব আর শূন্যতা অনুভব করতে লাগলেন। চারদিকে কোথাও কোনো চেনা পরিচিত মুখের দেখা নেই, নেই কোনো আপনজনের স্নেহের পরশ। সন্ধ্যা নামার পর নতুন আসা সমস্ত আবাসিকদের একটি বড় সভাকক্ষে একত্র হওয়ার জন্য ডাক পড়ল। সেখানে আশ্রমের প্রধান ব্যবস্থাপক খুব গম্ভীর মুখে চেয়ারে বসেছিলেন। তিনি গলা খাঁকারি দিয়ে বললেন, এই আশ্রমে বসবাস করতে হলে আপনাদের কিছু কড়া নিয়মকানুন মেনে চলতে হবে। এখানে থাকার বিনিময়ে মাঝে মাঝেই আপনাদের বিভিন্ন জায়গায় কাজের জন্য নিয়ে যাওয়া হবে। শহরের বড় বড় অভিজাত বাড়িতে যখন কোনো বড় ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়, তখন সাহায্যকারী হিসেবে আপনাদের সেখানে পাঠানো হবে। আপনাদের সেই পরিশ্রমের বিনিময়ে পাওয়া অর্থ দিয়েই মূলত এই আশ্রমের যাবতীয় খরচ চালানো হয়। এই অদ্ভুত নিয়ম শোনার পর অনেক বয়স্ক মানুষই বিস্ময়ে একে অপরের মুখের দিকে তাকাতে শুরু করলেন। রহমত আলী রীতিমতো অবাক হয়ে প্রশ্ন করে বসলেন, আমরা এই ভগ্ন শরীরে বুড়ো মানুষরা গিয়ে কি এমন কাজ করতে পারবো? তার পাশে বসে থাকা এক বৃদ্ধ অত্যন্ত ধীর গলায় তাকে সতর্ক করে দিলেন, এই পৃথিবীতে বিনামূল্যে কেউই আপনাকে খাওয়াবে না। এই কথা শুনে আমেনা বেগমের দুশ্চিন্তা আরও বহুগুণে বেড়ে গেল। তিনি স্বামীকে বললেন, আপনার শরীরের অবস্থাও তো খুব একটা ভালো থাকে না, যদি ওখানে গিয়ে বেশি ভারী কাজ করতে হয় তবে তো বিপদ। রহমত আলী দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন, ভাগ্যে যা লেখা আছে তাই হবে, পরিস্থিতি অনুযায়ী দেখা যাবে। পরের দিন সকাল থেকেই তারা তাদের আশেপাশের অন্যান্য আবাসিকদের সাথে কথা বলে পরিচিত হওয়ার চেষ্টা করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এখানকার বেশিরভাগ মানুষই একদম চুপচাপ থাকতে পছন্দ করত। তাদের দেখে মনে হতো যেন সবাই নিজেদের কোনো না কোনো গভীর বেদমার সাগরে নিমজ্জিত হয়ে আছে। দুপুরের দিকে সমবয়সী একজন বৃদ্ধ লোক পায়ে হেঁটে তাদের কাছে এসে বসলেন। তার বয়সও আনুমানিক রহমত আলীর মতোই হবে। তিনি মুখে একটি মলিন হাসির রেখা টেনে জিজ্ঞেস করলেন, আপনারা কি এখানে একদম নতুন এসেছেন? হ্যাঁ ভাই, রহমত আলী উত্তর দিলেন এবং সাথে সাথে জানতে চাইলেন, এখানে আমাদের দিয়ে ঠিক কী ধরনের কাজ করানো হয়? লোকটি এই কথা শুনে কয়েক মুহূর্ত একদম নিশ্চুপ হয়ে রইল। তারপর একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, সঠিক সময় এলেই আপনারা নিজের চোখে সব বুঝতে পারবেন। শুধু আমার এই একটা কথা সবসময় মনে রাখবেন, এই স্বার্থপর পৃথিবীতে কেউই কাউকে বিনামূল্যে আশ্রয় দেয় না। এই বাস্তব কথাটি শোনার পর রহমত আলীর মনের গহীনে এক অজানা আতঙ্কের সৃষ্টি হতে শুরু করল। সন্ধ্যা নামতেই আশ্রমের আঙিনায় কিছু নির্দিষ্ট মানুষের নাম ডাকা হলো। যাদের নাম এই তালিকায় ছিল তাদের সবাইকে দ্রুত প্রস্তুত হতে নির্দেশ দেওয়া হলো, কারণ আজ রাতের বেলা তাদের একটি খুব ধনী পরিবারের বাড়িতে একটি বড় অনুষ্ঠানে কাজের জন্য পাঠানো হবে। হঠাৎ করেই সেই নির্দিষ্ট তালিকার মধ্যে রহমত আলী এবং আমেনা বেগমের নামটিও জোরে জোরে ডাকা হলো। তারা দুজনেই চমকে উঠে একে অপরের মুখের দিকে অসহায় দৃষ্টিতে তাকালেন। তাদের মনের ভেতর যেমন ভয় কাজ করছিল, তেমনি পেটের দায়ে এক ধরনের বাধ্যবাধকতাও ছিল। কিছুক্ষণ পর একটি বড় গাড়ি তাদের সবাইকে তুলে নিয়ে শহরের সবচেয়ে অভিজাত এবং দামি এলাকায় গিয়ে পৌঁছালো। তাদের ঠিক সামনেই একটি বিশাল আকারের প্রাসাদোপম বাংলো বাড়ি দাঁড়িয়েছিল। সেই বাড়ির চারপাশের চোখ ধাঁধানো আলো আর জাঁকজমকপূর্ণ সাজসজ্জা দেখে খুব সহজেই অনুমান করা যাচ্ছিল যে সেখানে কোনো বিশাল উৎসবের আয়োজন করা হয়েছে। তারা বাড়ির ভেতরে প্রবেশ করার সাথে সাথেই তাদের সবাইকে আলাদা আলাদা দায়িত্ব বুঝিয়ে দেওয়া শুরু হলো। আমেনা বেগমকে নির্দেশ দেওয়া হলো তিনি যেন সোজা রান্নাঘরে গিয়ে বাবুর্চিদের বিভিন্ন কাজে সাহায্য করেন। অন্যদিকে রহমত আলীকে আদেশ দেওয়া হলো তিনি যেন বাড়ির সমস্ত বাথরুমগুলো ভালোভাবে পরিষ্কার করেন। এই কথাটি কানে আসতেই রহমত আলী যেন আকাশ থেকে পড়লেন। তিনি তার সম্পূর্ণ জীবনে কখনো এই ধরনের নিচু কাজ করেননি। তিনি অত্যন্ত ধীর অথচ বেশ দৃঢ় গলায় প্রতিবাদ করে বললেন, আমাকে মাফ করবেন, আমি কোনোভাবেই এই কাজ করতে পারবো না। ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত একজন তদারককারী কর্মী অত্যন্ত কঠোর এবং রাগী স্বরে ধমক দিয়ে বলল, তাহলে আশ্রমে আপনার থাকার জায়গাটুকু আর জুটবে না। এখানে বিনামূল্যে থাকার কোনো সুযোগ নেই, সবাইকে বাধ্য হয়ে কাজ করতে হয়। পরিস্থিতি বেগতিক দেখে আমেনা বেগম দ্রুত তাদের মাঝখানে এসে দাঁড়ালেন। তিনি কাকুতি মিনতি করে বললেন, আপনারা দয়া করে ওনাকে একটু বোঝার চেষ্টা করুন, ওনার শরীরটা একদমই ভালো থাকে না, ওনাকে বাথরুম পরিষ্কারের বদলে অন্য কোনো হালকা কাজের দায়িত্ব দিন। কর্মীটি তার কথা শুনে ভ্রু কুঁচকে কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর বলল, ঠিক আছে,
উনি বরং আগত মেহমানদের চা আর জল এগিয়ে দেওয়ার কাজটা করুন। এই কথা শুনে আমেনা বেগম কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কিন্তু রহমত আলীর মুখের দিকে তাকালে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তার আত্মসম্মানে কতটা গভীর আঘাত লেগেছে। তার মনে হতে লাগলো যেন নিষ্ঠুর নিয়তি আজ তাকে পথে বসিয়ে তার সারা জীবনের সঞ্চিত সমস্ত সম্মান এক নিমিষে কেড়ে নিয়েছে। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর একটি সুন্দর ট্রেতে চায়ের কাপগুলো সাজিয়ে তাকে মূল অনুষ্ঠানস্থলের হলে পাঠানো হলো। তিনি অত্যন্ত ধীর পায়ে এগিয়ে গিয়ে একে একে সব অতিথিদের চা পরিবেশন করতে শুরু করলেন। বয়সের ভারে আর অপমানে তার দুই হাত হালকাভাবে কাঁপছিল, কিন্তু তিনি দাঁতে দাঁত চেপে কোনো মতে নিজেকে সামলে রেখেছিলেন। ঠিক সেই সময় একজন বিলাসবহুল স্যুট পরা ব্যক্তির পেছনের দিকটা তার দিকে ফেরানো ছিল। রহমত আলী বিনয়ের সাথে বললেন, সাহেব, আপনাদের চা। সেই লোকটি এই কথা শুনে যেমনই পেছন ফিরে তাকালো, সাথে সাথে দুজনের চোখাচোখি হলো এবং রহমত আলীর কাছে মনে হলো চারপাশের সময় যেন মুহূর্তের জন্য সেখানেই থমকে দাঁড়িয়েছে। এই আকস্মিক ধাক্কায় রহমত আলীর হাত থেকে চায়ের ট্রে প্রায় মেঝেতে পড়েই যাচ্ছিল। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি আর অন্য কেউ নয়, সে হলো তাদেরই নারীর ছেঁড়া ধন, তাদের একমাত্র ছেলে রফিক। রফিকও মুহূর্তের মধ্যে তার জন্মদাতা বাবাকে ঠিকই চিনে ফেলেছিল, কিন্তু তাকে দেখে অবাক হওয়ার রেশ কাটতে না কাটতেই তার চেহারায় এক ভয়ঙ্কর কঠোরতা আর বিরক্তি চলে এলো। সে এমন একটা ভান করল যেন এই বৃদ্ধ মানুষটিকে সে জীবনে কোনোদিন চোখেই দেখেনি। এই দৃশ্য দেখে রহমত আলীর দুই চোখ বেয়ে জলের ধারা নেমে এলো, কিন্তু তিনি অনেক কষ্টে নিজের আবেগ সামলে নিলেন এবং মাথা নিচু করে নীরবে সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালেন। ঠিক তখনই পেছন থেকে একটি কর্কশ আওয়াজ ভেসে এলো, আরে এই লোক, এদিকে শোনো। রহমত আলীর পা দুটো যেন মেঝের সাথে আটকে গেল। রফিক অত্যন্ত তাচ্ছিল্যের সাথে চায়ের কাপটা হাতে তুলে নিল। তাতে এক চুমুক দিয়েই মুখটা ভয়ঙ্করভাবে বিকৃত করে সে চিৎকার করে বলল, এটা কি ধরনের জঘন্য চা বানিয়েছ, একেবারে অখাদ্য। রহমত আলী এর উত্তরে একটি শব্দ উচ্চারণ করার সুযোগও পেলেন না। তার আগেই রফিক প্রচণ্ড রাগে হাতের গরম চায়ের কাপটি সরাসরি তার মুখের দিকে ছুঁড়ে মারল। ফুটন্ত গরম চা সরাসরি তার মুখের চামড়ার উপর গিয়ে পড়ল। তিনি অসহ্য যন্ত্রণায় কুকড়ে উঠলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার গলা দিয়ে ব্যথার কোনো শব্দই বেরোল না। রফিক অত্যন্ত শীতল ও অহংকারী স্বরে সেখানকার কর্মচারীদের নির্দেশ দিল, এই লোকটাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে নিয়ে যাও, এর বানানো চা মানুষের পানের একদম অযোগ্য। রহমত আলী ব্যথায় ও অপমানে টলতে টলতে সেখান থেকে সরে গেলেন এবং হলের এক অন্ধকার কোণায় গিয়ে একা বসে পড়লেন। তার দুই চোখ দিয়ে তখন অঝরে জলের বন্যা বইছিল। এই জল মুখের চামড়া পুড়ে যাওয়ার ব্যথার কারণে নয়, বরং এই জল ছিল সেই মার্মিক অপমানের যা সে নিজের জন্ম দেওয়া সন্তানের কাছ থেকে আজ উপহার হিসাবে পেয়েছিল। এর কিছু মুহূর্ত পরেই খুঁজতে খুঁজতে আমেনা বেগমও সেই কোণায় এসে উপস্থিত হলেন। স্বামী রমন বিধ্বস্ত আর পুড়ে যাওয়া মুখ দেখে তিনি প্রচণ্ডভাবে ঘাবড়ে গেলেন। ওগো, তোমার মুখের এই অবস্থা কি করে হলো? তিনি ভয়ে কাঁপতে কাঁপতে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন। রহমত আলী গলা ভেঙে আসা এক বুকচাপা কান্নায় উত্তর দিলেন, যাকে একবার চোখের দেখা দেখার জন্য এই মনটা এত ব্যাকুল ছিল, আজ তাকেই নিজের চোখে দেখতে পেলাম, আমাদের সেই রফিক। এই কথা শোনার সাথে সাথে আমেনা বেগমের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়ে এক বিশাল গহ্বরের সৃষ্টি হলো, এবং ঠিক সেই মুহূর্তেই অনেক দূর থেকে বিয়ের সানাইয়ের সুমধুর আওয়াজ পুরো বাড়ি জুড়ে প্রতিধ্বনিত হতে শুরু করল। কারণ আজ এই বিলাসবহুল বাড়িতেই তাদের ছেলে রফিকের বিয়ের জমকালো অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এই নিদারুণ সত্যটি উপলব্ধি করার পর আমিনা বেগম কিছুক্ষণের জন্য যেন আক্ষরিক অর্থেই পাথরের মূর্তিতে পরিণত হলেন। যে সন্তানকে তারা দীর্ঘ বছর ধরে একবারের জন্য দেখতে পাননি, আজ সেই সন্তান তাদের চোখের সামনেই রাজকীয় পোশাকে দাঁড়িয়ে আছে, কিন্তু এমন এক অচেনা আর নিষ্ঠুর রূপে যার কথা তারা দুঃস্বপ্নেও কখনো কল্পনা করতে পারেননি। তার দুই চোখে বাবা মাকে পথে বসানোর জন্য এক বিন্দু অনুশোচনা ছিল না তাদের চিনে নেওয়ার মতো কোনো উষ্ণ অনুভূতি। সেখানে বিরাজ করছিল কেবলই এক হিমশীতল শূন্যতা আর অবজ্ঞা। সন্তানের এই চরম অমানবিক আচরণ জানতে পেরে আমেনা বেগমের শরীরের রক্ত রাগে টকবক করে ফুটতে শুরু করল। তিনি সাথে সাথে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন এবং রফিকের দিকে দ্রুত পায়ে এগোতে লাগলেন। দাঁড়াও! রহমত আলী পেছন থেকে তার হাত শক্ত করে চেপে ধরলেন। আমাকে বাধা দিও না, আমাকে যেতে দাও। আমাদের সাথে এত বড় সর্বনাশ করার পরও তার মনে বিন্দুমাত্র শান্তি আসেনি। নিজের জন্মদাতা বাবার গায়ে সে গরম চা ছুঁড়ে মারার সাহস পেল কি করে? রাগে আর ক্ষোভে আমেনা বেগমের গলা থরথর করে কাঁপছিল। রহমত আলী অত্যন্ত ধীর অথচ ইস্পাতের মতো দৃঢ় স্বরে তাকে বোঝালেন, ওই ছেলেটি এখন আর আমাদের সেই আদরের সন্তান নেই। সে এখন আমাদের কাছে শুধুই একজন পথচারী আগন্তুক মাত্র। আর একজন আগন্তুকের সাথে প্রকাশ্য স্থানে ঝগড়া বিবাদ করে আমরা আমাদের হারানো সম্মান কিছুই ফেরত পাব না। আমেনা বেগম অঝরে কাঁদতে কাঁদতে প্রতিবাদ করে বললেন, তাহলে কি তুমি বলতে চাও তাকে এভাবেই বিনা শাস্তিতে ছেড়ে দেব?
এই কথা শুনে রহমত আলীর নিষ্প্রভ চোখে হঠাৎ করেই এক অন্য রকমের আগুনের দীপ্তি জ্বলে উঠল। তিনি দাঁতে দাঁত চেপে বললেন, না, তাকে কোনোভাবেই বিনা বিচারে ছেড়ে দেব না, তবে তাকে যোগ্য জবাব দেব তার নিজের শেখানো ভাষাতেই। ঠিক সেই উত্তেজনাকর মুহূর্তেই রফিকের দম্ভভরা আওয়াজ আবার কানে এলো, এই বুড়ো লোক, এদিকে এসো বলছি। রহমত আলী অত্যন্ত ধীর পায়ে মাথা নিচু করে তার কাছাকাছি গিয়ে দাঁড়ালেন। রফিক তার বাবার দিকে এক নজর তাকানোরও প্রয়োজন বোধ না করে আদেশ দিল, যাও, দ্রুত আমার জন্য কিছু খাবার নিয়ে এসো। তিনি মুখ বুজে চুপচাপ রান্নাঘর থেকে এক প্লেট দামি মিষ্টি নিয়ে এলেন। রফিক অত্যন্ত আয়েশ করে সেই মিষ্টি খেল। তারপর অত্যন্ত ঘৃণ্য একটি কাজ করল। সে নিজের মিষ্টি মাখা নোংরা হাত দুটো তার বাবার পরিহিত শার্টের কাপড়ে ঘষে পরিষ্কার করে নিল। আর ভালো করে শোনো, আমার এই জুতোটাও একটু পরিষ্কার করে চকচকে করে দাও। সে চরম অহংকার আর ঔদ্ধত্যের সাথে নির্দেশ দিল। রহমত আলী এই চরম অপমানের মুহূর্তেও কিছুক্ষণ এক দৃষ্টিতে তার ছেলের দিকে তাকিয়ে রইলেন। তার সেই দৃষ্টিতে যেমন একরাশ বুকফাটা বেদনা লুকিয়েছিল, তেমনি ছিল এক অদ্ভুত রকমের ভয়ঙ্কর নীরব শান্তি। রফিক একটু সামনের দিকে ঝুঁকে পড়ে ফিসফিস করে অত্যন্ত হিংস্র গলায় বলল, আমার দিকে এত বড় বড় চোখ করে তাকানোর কোনো দরকার নেই। বেশি বাড়াবাড়ি করলে এই বাড়ি থেকেও তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। মনে আছে তো এর আগে তোমাদের কি করুণ অবস্থা করে রাস্তায় নামিয়েছিলাম? রহমত আলী অত্যন্ত ভারী আর কান্নামাখা গলায় শুধু একটা প্রশ্নই করলেন, তুই নিজের জন্মদাতা বাবা মায়ের সাথে এমন অমানবিক কাজটা কেন করলি রে বাবা? এই কথা শুনে রফিক অট্টহাসিতে ফেটে পড়ল। কারণ তোমরা দুজন আমার কোনো কাজেই আসছিলে না। আমি যখন চরম বিপদে পড়েছিলাম তখন তোমরা আমাকে এক কানাকড়ি টাকাও দিতে অস্বীকার করেছিলে। উল্টে আমাকে পুলিশের হাতে তুলে দেওয়ার বড় বড় কথা শোনাচ্ছিলে। ব্যাস, ঠিক সেই মুহূর্ত থেকেই আমি তোমাদের সাথে আমার সমস্ত পুরনো হিসেব একেবারে কড়ায় গণ্ডায় বরাবর করে দিয়েছি। আমিলা বেগম বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে এই বাপ ছেলের সমস্ত কথোপকথন নিজের কানে শুনছিলেন। তার দুই চোখ দিয়ে নদীর স্রোতের মতো অঝরে জলের ধারা বয়ে যাচ্ছিল। রহমত আলী ছেলের কথার উত্তরে বললেন, তুই তো খারাপ কাজে জুয়া খেলার জন্য আমাদের কাছে ওই টাকাগুলো চেয়েছিলি। তোকে একটি নিশ্চিত ধ্বংসের পথ থেকে বাধা দেওয়া কি পিতা হিসেবে আমার এত বড় অপরাধ ছিল? রফিক অত্যন্ত তাচ্ছিল্যের সাথে নিজের কাঁধ ঝাঁকিয়ে উত্তর দিল, আমার ওসব নীতিবাক্য শোনার কোনো দরকার ছিল না। আমার শুধু যে কোনো মূল্যের টাকা দরকার ছিল, এবং এখনও আমার সেই টাকারই প্রয়োজন। এরপর সে অত্যন্ত গর্ব আর অহংকারের সাথে চারপাশটা দেখিয়ে বলল, নিজের দুই চোখ মেলে ভালো করে দেখছ তো এই সব কিছু? এই রাজকীয় বিয়ের আসর, এই কোটি টাকার বিশাল বাংলো বাড়ি, এসব কিছু খুব শীঘ্রই আমার নিজের সম্পত্তিতে পরিণত হতে চলেছে। আমি যাকে বিয়ে করছি সেই মেয়েটি অসম্ভব ধনী পরিবারের একমাত্র উত্তরাধিকারী। তাকে আমি আমার সাজানো মিথ্যে গল্প শুনিয়ে পুরোপুরি হাত করে ফেলেছি। আমি তাকে বুঝিয়েছি যে এই পৃথিবীতে আমি একজন নিঃস্ব, অনাথ আর একা মানুষ, আর আমার এই মন গড়া দুঃখের কাহিনী শুনেই সে একেবারে গোলে জল হয়ে গেছে। রফিকের এই ভয়ঙ্কর চক্রান্তের কথা শুনে রহমত আলীর বুকটা ধক করে উঠল। তার মানে তুই তোর পুরনো স্বভাব বদলাসনি, তুই আবার একজন নিরীহ মানুষকে ধোঁকা দিচ্ছিস, তিনি অবিশ্বাসে সুরে বললেন। রফিক একগাল কুটিল হাসি হেসে বলল, এই নির্মম পৃথিবীতে সহজ সরল বোকা মানুষেরা না খেয়ে মারা পড়ে। শুধু এই কথাটুকু বলেই সে তার বন্ধুদের ভিড়ের মাঝে মিশে গেল। রহমত আলী ধীর পায়ে ফিরে এসে পুনরায় আমেনা বেগমের পাশে দাঁড়ালেন। কিছুক্ষণ তাদের দুজনের মুখেই কোনো কথা জোগাল না। দুজনেই একদম নিশ্চুপ হয়ে রইলেন। তারপর হঠাৎ করে রহমত আলী মুখ খুললেন, এবার আমি সবকিছু একেবারে জলের মতো বুঝতে পেরেছি। স্বয়ং সৃষ্টিকর্তা আমাদের ঠিক কী উদ্দেশ্য সাধন করার জন্য আজ এই বাড়িতে পাঠিয়েছেন। আমেনা বেগম নিজের শাড়ির আঁচলে চোখের জল মুছতে মুছতে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, তুমি এখন ঠিক কি করতে চলেছ? আমি এখনই গিয়ে ওই নিরীহ মেয়েটিকে এই সব চক্রান্তের সত্যি কথাটা খুলে বলে আসব। রহমত আলী অত্যন্ত পরিষ্কার আর দৃঢ় আশায় নিজের সিদ্ধান্তের কথা জানালেন। কিন্তু সে যদি আমাদের মতো গরিব মানুষের কথা বিশ্বাস না করে, তবে তো আমাদের ঘাড় ধরে এই বাড়ি থেকে বের করে দেবে। আমেনা বেগম ভবিষ্যৎ বিপদের কথা ভেবে ভয় পেয়ে গেলেন। তা যদি হয় হবে, তবুও অন্ততপক্ষে একটি নিষ্পাপ মেয়ের জীবন চিরতরে নষ্ট হওয়ার হাত থেকে তো বেঁচে যাবে, তিনি অত্যন্ত দৃঢ় সংকল্প নিয়ে বললেন। কিছুক্ষণ পর পরিবেশ কিছুটা শান্ত হলে সুযোগ বুঝে রহমত আলী পা টিপে টিপে অত্যন্ত সতর্কতার সাথে সেই নির্দিষ্ট ঘরের দিকে এগিয়ে গেলেন যেখানে কনে তার বিয়ের সাজে প্রস্তুত হচ্ছিল। দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে তিনি অত্যন্ত বিনীত স্বরে ডাক দিলেন, মা জননী, তোমাকে আমার একটি অত্যন্ত জরুরি কথা বলার ছিল। ভেতরে কনের সাজে বসে থাকা সুমাইয়া তার দিকে ফিরে তাকালো। তার দুই চোখে এই অচেনা বৃদ্ধকে দেখে একরাশ কৌতূহল জমা হলো। কি কথা বলতে চান বাবা?
সে অত্যন্ত নম্র এবং মিষ্টি গলায় প্রশ্ন করল। রহমত আলী তার কাঁপা কাঁপা গলায় শুরু থেকে শেষ পর্যন্ত তাদের জীবনে ঘটে যাওয়া সমস্ত সত্য ঘটনা তাকে বলে দিলেন। কিভাবে প্রতারণা করে তাদের নিজেদের বাড়ি বিক্রি করে দেওয়া হলো, কিভাবে তাদের বৃদ্ধাশ্রমে নিক্ষেপ করা হলো, এবং এই সমস্ত কিছুর পেছনে থাকা রফিকের আসল ভয়ঙ্কর পরিচয়। এসব কথা শোনার সাথে সাথে সুমাইয়ার সুন্দর চেহারার অভিব্যক্তি ধীরে ধীরে কঠিন থেকে কঠিনতর হতে শুরু করল। আপনি কি এই কথাগুলো পুরোপুরি সত্যি বলছেন? এই শেষ বয়সে এসে সম্পূর্ণ মিথ্যে কথা বলে আমাদের মতো নিঃস্ব মানুষদের কী লাভ হবে মা? আমরা তো আমাদের জীবনের সবকিছুই চিরতরে হারিয়ে ফেলেছি। এই কথা বলতে বলতে রহমত আলীর দুই চোখ বেয়ে অঝরে জলের ধারা গড়িয়ে পড়তে লাগল। কিছুক্ষণের জন্য পুরো ঘরটিতে পিনপতন নিস্তব্ধতা বিরাজ করতে লাগল। তারপর সুমাইয়া অত্যন্ত ধীর গলায় কিন্তু দৃঢ়তার সাথে বলল, আপনি একটু কষ্ট করে এখানেই দাঁড়িয়ে থাকুন। এবার এই জঘন্য মিথ্যের আসল সত্যিটা সবার সামনে প্রকাশ পাবে। কয়েক মিনিট সময় পার হবার পরেই সে রাগে একেবারে ফুঁসতে ফুঁসতে বাইরে বেরিয়ে এলো। মূল অনুষ্ঠানস্থলের বিশাল হলে পৌঁছতেই সে সর্বশক্তি দিয়ে জোরে চিৎকার করে ডাকল, রফিক! এই আকস্মিক চিৎকারে সেখানে উপস্থিত সবার দৃষ্টি একসাথে তার দিকে ঘুরে গেল। রফিক মুখে একগাল হাসি ফুটিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে তার কাছে এগিয়ে এলো। আরে কি হলো তোমার? তুমি কি বিয়ের জন্য তৈরি হয়ে গেছো? রফিকের এই কথার ঠিক পরের মুহূর্তেই সবার চোখের সামনে তার গালে একটি সজোরে চড় এসে পড়ল। পুরো বিয়ের হল জুড়ে এক ভয়ঙ্কর স্তব্ধতা নেমে এলো। সুমাইয়া রাগে চিৎকার করে উঠল, তুমি মনে মনে কি ভেবেছ? আমি কি একেবারে বোকা? নিজের আপন জন্মদাতা বাবা মাকে যে অমানুষ এভাবে ধোকা দিয়ে রাস্তায় ফেলে দিতে পারে, সে বিয়ের পর স্বার্থ ফুরালে আমার সাথে কি ভয়ঙ্কর আচরণ করবে? রফিক এই অভাবনীয় কাণ্ডে সম্পূর্ণ হতবাক এবং দিশেহারা হয়ে গেল। এসব একদম বাজে আর মিথ্যে কথা। সে নিজেকে বাঁচাতে জোরে চিৎকার করে উঠল। ঠিক তখনই সুমাইয়া তার হাত দিয়ে রহমত আলী এবং আমেনা বেগমের দিকে নির্দেশ করল, তাহলে তুমি কি বলতে চাও এই বৃদ্ধ মানুষগুলো সবার সামনে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে? চোখের পলকে হলের উপস্থিত সবার দৃষ্টি সেই অসহায় বৃদ্ধ দম্পতির উপর গিয়ে নিবদ্ধ হল। এই দৃশ্য দেখে রফিকের মুখের রং একেবারে ফ্যাকাশে হয়ে উড়ে গেল। সুমাইয়া অত্যন্ত ঠান্ডা এবং বরফের মতো হিমশীতল স্বরে ঘোষণা করল, আজ এই বাড়িতে কোনো বিয়ে হবে না। এবং এই কথা বলার পরপরই সে তার নিজের মোবাইল ফোন থেকে সোজা পুলিশ স্টেশনে একটি কল করে দিল। হলে উপস্থিত প্রতিটি মানুষ এই আকস্মিক নাটকীয়তায় একেবারে স্তব্ধ হয়ে মূর্তির মতো দাঁড়িয়েছিল। তাদের মধ্যে কেউ কেউ নিজেদের মধ্যে অত্যন্ত চাপা স্বরে ফিসফিস করে কথা বলছিল, আবার কেউ কেউ চরম অবিশ্বাস আর ঘৃণার চোখে রফিকের দিকে তাকিয়েছিল। মাত্র কিছুক্ষণ আগেও যে সুসজ্জিত পাত্র উপস্থিত সবার আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে ছিল, তাকেই এখন সবাই চরম সন্দেহ আর ঘৃণার বস্তুর মতো দেখছিল। চারপাশের এই আকস্মিক পরিবর্তন দেখে রফিক রাগে আর অপমানে পুরোপুরি দিশেহারা হয়ে গেল। সে জোর করে সুমাইয়ার হাত চেপে ধরে বলল, তুমি কি হঠাৎ করে পাগল হয়ে গেলে নাকি? কোথা থেকে আসা এই দুজন পথের ভিখারি বুড়ো মানুষের কথায় তুমি আমার মতো মানুষের উপর সন্দেহ করছো? সুমাইয়া অত্যন্ত ঘৃণার সাথে এক ঝটকায় তার হাত থেকে নিজের হাতটি ছাড়িয়ে নিল। খবরদার, তুমি আমাকে আর একটিবার ছোঁয়ার চেষ্টাও করবে না। এখন আমি তোমার ওই মুখোশের আড়ালের আসল বিভৎস চেহারাটা খুব ভালোভাবে দেখে ফেলেছি। রহমত আলী এবং আমেনা বেগম তাদের থেকে বেশ কিছুটা দূরে চুপচাপ দাঁড়িয়েছিলেন। তাদের দুজনেরই বুকের ভেতরটা ভয়ে দ্রুত ধুকপুক করছিল। তাদের এই মনে এই ভয়টাও কাজ করছিল যে শেষমেশ পুরো ব্যাপারটা উল্টো ঘুরে গিয়ে তাদের ঘাড়েই না এসে পড়ে। কিন্তু এখন আর এই পরিস্থিতি থেকে পিছিয়ে আসার মতো কোনো রাস্তাই তাদের সামনে খোলা ছিল না। রফিক তাদের দুজনের দিকে আঙুল তুলে শাসিয়ে বলল, এই দুজন লোক ইচ্ছে করে আমাকে সবার সামনে ফাঁসানোর জন্য চক্রান্ত করছে। আমি তো এদের জীবনে কোনোদিন চিনি পর্যন্ত না। ছেলের মুখ থেকে নিজের বাবা মাকে অস্বীকার করার এই কথা শুনে আমেনা বেগমের চোখ আবার জলে ভরে এলো। কিন্তু এবারে সেই জলে সন্তান হারানোর ব্যথার চেয়েও অনেক বেশি পরিমাণে মিশেছিল চরম অপমান আর ক্ষোভ। রহমত আলী অত্যন্ত শান্ত এবং অবিচলিত স্বরে প্রশ্ন করলেন, আমরা যদি সত্যিই তোমার কাছে অপরিচিত হয়ে থাকি, তবে আমাদের সেই বসতবাড়ির বিক্রির দলিলে তোমার স্বাক্ষর কিভাবে এলো? আর ব্যাংক থেকে সমস্ত জমানো টাকা তোলার সেই কাগজগুলোই বা কিভাবে তৈরি হলো? এই অকাট্য প্রমাণের কথা শুনে রফিক কিছুক্ষণের জন্য একেবারে নিশ্চুপ হয়ে গেল। সুমাইয়া এবার অত্যন্ত কঠোর গলায় তাকে চেপে ধরল, আমার কথার উত্তর দাও। এরা যা বলছে এসব যদি আসলেই মিথ্যা হয়, তবে সবার সামনে তোমার নির্দোষ হওয়ার প্রমাণ দেখাও। রফিক এখন চারদিক থেকে ভীষণভাবে ফেসে গিয়েছিল। সে কোনো উপায় না দেখে কথার মোড় ঘোরানোর চেষ্টা করল।
দেখো সুমাইয়া, আজকের এই বিয়ের শুভ দিনে তুমি এসব নিয়ে অকারণে নাটক করো না। আমরা এসব বিষয় নিয়ে পরে নিজেদের মধ্যে কথা বলে নেব। না, কোনো মতেই না, সুমাইয়া দৃঢ় কণ্ঠে জবাব দিল। মিথ্যার মতো একটি দুর্বল ভিতের ওপর দাঁড়িয়ে আমি কিছুতেই আমার নতুন জীবন শুরু করতে পারি না। ঠিক এমন উত্তেজনাকর মুহূর্তেই বাইরের রাস্তা থেকে পুলিশের গাড়ির সাইরেনের শব্দ সবার কানে ভেসে এলো। মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই পুলিশ বাহিনীর কয়েকজন সদস্য সরাসরি হলের ভেতরে প্রবেশ করলেন। তাদের মধ্যে থাকা প্রধান ইন্সপেক্টর তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশটা একবার পর্যবেক্ষণ করে জিজ্ঞেস করলেন, এখানে পুলিশ স্টেশনে কলটি কে করেছিল? সুমাইয়া ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে এলো। আমিই কল করেছিলাম। এই লোকটির আসল পরিচয় হলো সে একজন ভয়ঙ্কর প্রতারক। সে তার নিজের আপন জন্মদাতা বাবা মাকে ধোঁকা দিয়ে তাদের বাড়ি বিক্রি করে পথে বসিয়ে দিয়েছে এবং নিজের পরিচয় লুকিয়ে নিজেকে অনাথ বলে দাবি করে আমাকে বিয়ে করতে যাচ্ছিল। ইন্সপেক্টর এবার সরাসরি রফিকের দিকে তাকালেন। এই মেয়ে যা অভিযোগ করছে এটা কি পুরোপুরি সত্যি? রফিক ভয়ে পেয়ে তোতলাতে তোতলাতে বলল, না স্যার, এসব নিছক একটি বিরাট ভুল বোঝাবুঝি। ইন্সপেক্টর অত্যন্ত কড়া এবং রুক্ষ স্বরে ধমক দিয়ে বললেন, আমাদের পুলিশি তদন্তে এমনিতেই সব আসল সত্যিটা সামনে বেরিয়ে আসবে। এখন কোনো কথা না বলে চুপচাপ আমাদের সাথে থানায় চলুন। পুলিশের ধমক খেয়ে রফিক চরমভাবে ঘাবড়ে গিয়ে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু পুলিশের চৌকস দল তাকে সাথে সাথেই জাপটা জড়ে ফেলল। সে তখন বাঁচার জন্য জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করল। মা, ও বাবা, তোমরা আমাকে পুলিশের হাত থেকে বাঁচাও, আমি না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি। এই সেই অকৃতজ্ঞ ছেলে যে মাত্র কিছুক্ষণ আগেও নিজের জন্মদাতা বাবা মাকে সবার সামনে চিনতে পর্যন্ত সরাসরি অস্বীকার করেছিল। আমেনা বেগমের দুই চোখ আবার জলে ভরে উঠল, কিন্তু এবার তার সেই চোখের জলে সন্তানের প্রতি আর কোনো অন্ধ মমতা অবশিষ্ট ছিল না। সেখানে ছিল কেবলই চরম বিশ্বাসভঙ্গের কারণে ভেঙে পড়ার নিদারুণ যন্ত্রণা। রহমত আলী অত্যন্ত ধীরে ধীরে বললেন, যে অভিশপ্ত দিনটিতে তুই তোর বাবা মাকে নিজের হাতে রাস্তায় ছেড়ে দিয়ে এসেছিলি, ঠিক সেই দিনটিতেই তোর প্রতি আমাদের সমস্ত মায়া চিরতরে মরে গিয়েছিল। পুলিশ রফিককে হাতকড়া পরিয়ে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গেল। পুরো হল জুড়ে এক পিন পতন নিস্তব্ধতা নেমে এলো। উপস্থিত অতিথিদের মধ্যে কেউ কেউ সুমাইয়ার এই অভাবনীয় সাহসিকতার ভূয়সী প্রশংসা করতে লাগলেন, আবার কেউ কেউ আক্ষেপ করে স্বস্তির নিঃশ্বাস ফেললেন যে বিয়ের আগেই এই ভয়ঙ্কর সত্যিটা সবার সামনে চলে এসেছে। ভিড় কিছুটা হালকা হওয়ার পর সুমাইয়া ধীর পায়ে রহমত আলী এবং আমেনা বেগমের সামনে এসে দাঁড়ালো। তার দুই চোখ তখন কৃতজ্ঞতায় ভিজেছিল। সে হাত জোড় করে বিনয়ের সাথে বলল, আজ আপনারা দুজন যদি জীবনের ঝুঁকি নিয়ে এই সত্যিটা আমাকে না জানাতেন, তবে নিশ্চিতভাবেই আমার পুরো জীবনটা চিরতরে নষ্ট হয়ে যেত। আমেনা বেগম তার কাঁপা কাঁপা হাতটি পরম স্নেহে সুমাইয়ার মাথায় রাখলেন। মারে, আমরা তো আজ ঠিক সেই কাজটাই করেছি যা এই পরিস্থিতিতে পৃথিবীর যে কোনো বাবা মায়ের করা উচিত। সুমাইয়া কিছুক্ষণ মাথা নিচু করে চুপ করে রইল। তারপর সে জানতে চাইল, আপনারা দুজন এখন এই রাতের বেলা কোথায় গিয়ে উঠবেন? এই প্রশ্নের কোনো উত্তর না পেয়ে দুজনেই একে অপরের মুখের দিকে অসহায়ভাবে তাকাতে লাগলেন। রহমত আলী একটি দীর্ঘশ্বাস ফেলে মৃদু স্বরে বললেন, এই বিশাল শহরে যেখানে একটু মাথা গোজার জায়গা পাবো, আপাতত সেখানেই চলে যাব। এই নিরাশ্রয় হওয়ার কথা শুনে সুমাইয়ার দুই চোখ আবার জলে ভরে উঠল। না, সে অত্যন্ত দৃঢ় এবং স্পষ্ট স্বরে বলল, আপনাদের আজ রাতে আর কোথাও যেতে হবে না। বৃদ্ধ দম্পতি এই কথা শুনে অবাক বিস্ময়ে তার মুখের দিকে তাকিয়ে রইলেন। সুমাইয়া তাদের বুঝিয়ে বলল, যে প্রিয় বাড়িটি আপনাদের ছেলের ধোঁকায় আপনাদের কাছ থেকে জোর করে কেড়ে নেওয়া হয়েছিল, সেই আপনাদের আপন বাড়িটি আজ থেকে আবার আপনাদের নামেই চিরতরে ফিরে আসবে। রহমত আলীর কাছে এই কথাটি এমন অবিশ্বাস্য ঠেকল যেন তিনি নিজের কানে ভুল কিছু শুনছেন। তুমি কি সত্যি সত্যি কথা বলছো মা? হ্যাঁ বাবা, সুমাইয়া মুখে হাসি ফুটিয়ে বলল, বিয়ের পর সংসার পাতার জন্য আমি নিজেই সেই বাড়িটি কিনে নিয়েছিলাম, কিন্তু আজ থেকে সেই বাড়িটি শুধুই আপনাদের সম্পত্তি। অন্য একজন মানুষের ন্যায্য অধিকার জোর করে কেড়ে নিয়ে সেই বাড়িতে আমি আমার সুখের সংসার সাজাতে চাই না। আমেনা বেগম এই মহানুভবতা দেখে অঝরে কেঁদে ফেললেন। মাগো, আমরা গরিব মানুষ, তোমার এই বিশাল ঋণ এই জীবনে কিভাবে শোধ করব? সুমাইয়া তাদের হাত ধরে ধীরে ধীরে বলল, এর বিনিময়ে আমার আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা বা সম্পদের প্রয়োজন নেই। আপনারা শুধু আজ থেকে আমাকে নিজের ঘরের মেয়ে হিসাবে মেনে নিন। এই কথাটি শোনার সাথে সাথেই আমেনা বেগম আবেগাপ্লুত হয়ে তাকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরলেন। দীর্ঘদিন পর আজ প্রথম
তাদের দুজনেরই মনে হলো যেন বুকের উপর চেপে বসা এক বিশাল পাথরের বোঝা নেমে গেছে। আরও কিছুক্ষণ পর আমন্ত্রিত সমস্ত অতিথিরা একে একে বিদায় নিতে লাগলেন। পুরো বাড়ির সাজসজ্জা আগের মতোই অক্ষত ছিল, ঝলমলে আলোও আগের মতোই জ্বলছিল, কিন্তু সেখানকার মানুষের মনের ভেতরের পরিবেশটা যেন পুরোপুরি বদলে গিয়েছিল। রহমত আলী এবং আমেনা বেগমও ধীর পায়ে সেখান থেকে বের হওয়ার জন্য এগোতে লাগলেন। সারা দিনের ধকল শেষে তাদের দুজনের পা বেশ ভারী হয়ে আসছিল, কিন্তু তাদের দুজনের মনেই আগামী দিনের জন্য এক নতুন আশার সূর্য জন্ম নিচ্ছিল। বাড়ির বাইরে এসে তারা শেষবারের মতো সেই বিশাল প্রাসাদের দিকে একবার পেছন ফিরে তাকালেন, যেখানে মাত্র কিছুক্ষণ আগেই তাদের অতীতের কালো ছায়া দাঁড়িয়েছিল, এবং এখন সামনে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ তাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। এবং ঠিক তার পরের দিন সকালেই সুমাইয়া গাড়ি নিয়ে তাদের দুজনকে সাথে করে সেই চিরচেনা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সারাটা রাস্তা আমেনা বেগমের চোখ দুটো আনন্দে ভিজেছিল। রাস্তার প্রতিটি বাঁক, প্রতিটি ধুলোমাখা গলি তাদের কাছে খুব চেনা চেনা লাগছিল। মনে হচ্ছিল যেন তাদের ফেলে আসা পুরনো স্মৃতিগুলো আমাদের গাড়ির সাথে সাথে আবার বাড়িতে ফিরে আসছে। গাড়িটি গিয়ে যেমনই সেই চিরপরিচিত পুরনো বাড়ির মূল ফটকের সামনে থামল, তারা দুজনেই গাড়ি থেকে নেমে কিছুক্ষণের জন্য একদৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে রইলেন। তাদের সেই একই প্রিয় নিম গাছ, সেই একই পরিচিত ভাঙা দেওয়ালের কিনারা, সেই একই ভালোবাসার উঠোন, যেখানে একসময় তাদের প্রতিটি সকাল অনাবিল হাসিতে ভরে উঠত। আমেনা বেগম কাঁপা কাঁপা গলায় অবিশ্বাসের সুরে বললেন, এসব কি সত্যিই ঘটছে? আমরা কি আসলেই আবার আমাদের আপন ঠিকানায় ফিরে এসেছি? সুমাইয়া একগাল মিষ্টি হাসি হেসে বলল, এই বাড়িটি সবসময় আপনাদেরই ছিল, বর্তমানেও আপনাদেরই আছে, এবং আগামী চিরকাল এটি আপনাদের দুজনেরই নিজস্ব ঠিকানা হয়ে থাকবে। সে পরম শ্রদ্ধায় বাড়ির চাবিটা রহমত আলীর হাতের মুঠোয় তুলে দিল। নিজের হারানো বাড়ির চাবিটা হাতে পেতেই আনন্দে তার হাত দুটো থরথর করে কাঁপতে লাগল। অত্যন্ত ধীরে ধীরে সেই পরিচিত দরজাটি খোলা হলো। ভেতরের সমস্ত কিছুই প্রায় আগের মতোই অবিকৃত অবস্থায় ছিল। সময়ের ব্যবধানে শুধু প্রতিটি আসবাবপত্রের ওপর ধুলোর একটি আস্তরণ জমে গিয়েছিল। আমেনা বেগম বাড়ির ভেতরে প্রথম পা রাখতেই আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। তিনি ডুকরে কেঁদে উঠলেন। আমরা অবশেষে আমাদের নিজেদের ঘরে ফিরে এসেছি, আমরা সত্যিই ফিরে এসেছি, তিনি অস্ফুট স্বরে বারবার বিড়বিড় করে কথাগুলো বলছিলেন। রহমত আলীর চোখ দিয়েও তখন আনন্দাশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু দীর্ঘ বছর পর তার সেই ক্লান্ত চোখে মুখে এক অদ্ভুত অপার্থিব শান্তি আর তৃপ্তি ফুটে উঠছিল। তিনি পরম মমতায় নিজের হাত দিয়ে ঘরের দেওয়াল ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলেন, যেন তিনি তার বহু বছরের কোনো পুরনো হারিয়ে যাওয়া বন্ধুর গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। সুমাইয়া এক কোণে দাঁড়িয়ে চুপচাপ তাদের এই বাঁধ ভাঙা আনন্দ দেখছিল। সে আজ তার জীবনে এই প্রথমবার গভীরভাবে উপলব্ধি করতে পারল যে মানুষের একটি বাড়ি শুধুমাত্র কিছু পোড়ামাটি আর সিমেন্টের মিশ্রণ দিয়ে তৈরি হয় না, বরং সেই বাড়ির চার দেওয়ালের মধ্যে জড়িয়ে থাকে কিছু মানুষের সারা জীবনের সমস্ত আবেগ আর অনুভূতি। মাত্র কয়েকদিন টানা পরিষ্কার করার পরেই বাড়িটি আবার আগের মতো চকচকে আর পরিচ্ছন্ন হয়ে উঠল। বাড়িটির ঠিক উপরের তলার অংশটি মাসিক ভাড়ায় অন্য মানুষদের কাছে ভাড়া হিসেবে দেওয়া হলো, যাতে সেই ভাড়ার টাকা দিয়ে তাদের দুজনের সংসার খরচ খুব সহজেই চলে যেতে পারে। এখন তাদের বেঁচে থাকার জন্য আর সমাজের অন্য কারোর দয়ার উপর নির্ভর করার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু তাদের জীবনে ফিরে আসা সবচেয়ে বড় আনন্দ ওই ভাড়ার টাকা বা ফিরে পাওয়া বাড়ির জন্য ছিল না। তাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ আর বেঁচে থাকার নতুন অনুপ্রেরণা ছিল সুমাইয়া। সে কাজের ফাঁকে প্রতি সপ্তাহে নিয়ম করে তাদের সাথে দেখা করতে আসত। ছুটির পুরোটা দিন সে শুধু তাদের দুজনের সাথেই আনন্দে কাটাত। সে নিজে বাজারে গিয়ে তাদের পছন্দের জিনিসপত্র কিনে আনত, আমেনা বেগমের সাথে রান্নাঘরের মেঝেতে বসে রাজ্যের গল্প করত, এবং পরন্ত বিকেলে রহমত আলীর সাথে উঠোনে বসে গল্প করতে করতে চা খেত। একদিন কাজের ফাঁকে আমেনা বেগম পরম আদর করে সুমাইয়াকে জিজ্ঞেস করলেন, মারে, তুই কোনো রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও আমাদের দুজনের জন্য এত কিছু কেন করিস? সুমাইয়া একটি মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, কারণ এই পৃথিবীতে রক্তের সম্পর্কের আপন বলতে আমার নিজেরও আর কেউ অবশিষ্ট ছিল না, আর এখন থেকে আপনারাই হলেন আমার সেই আপনজন। রহমত আলী আবেগাপ্লুত কণ্ঠে গদগদ হয়ে বললেন, মহান সৃষ্টিকর্তা আমাদের কপাল থেকে একজন কুলাঙ্গার ছেলেকে কেড়ে নিয়ে তার বদলে একজন দেবতুল্য মেয়েকে উপহার দিয়েছেন। এভাবেই তাদের জীবনের সময়গুলো পরম শান্তিতে অতিবাহিত হতে লাগল।
সময়ের প্রলেপে ধীরে ধীরে তাদের মুখের বয়সের বলিরেখায় আবার সেই হারানো শান্তি ফিরে এলো। তারা এখন আর তাদের সেই অকৃতজ্ঞ ছেলেকে ভুলেও কখনো মনে করার চেষ্টা করতেন না। তার দেওয়া সমস্ত কষ্ট আর অপমান তাদের মনের অনেক গভীরে চিরতরে চাপা পড়ে গিয়েছিল। কিন্তু সেই শূন্য স্থানটি এখন পুরোপুরি দখল করে নিয়েছিল সুমাইয়ার পবিত্র আপনত্ব। দিন গড়িয়ে সন্ধে নামলেই প্রায়ই তারা তিনজন একসাথে বাড়ির উঠোনে মাদুর পেতে বসতেন। পুরনো সেই নিম গাছটি থেকে ঝরে পড়া শুকনো পাতাগুলো তাদের গায়ে এসে পড়ত এবং চারপাশের মৃদুমন্দ বাতাসে এক অদ্ভুত রকমের স্বর্গীয় শান্তি বিরাজ করত। একদিন সন্ধেবেলায় যখন সুমাইয়া নিজের বাড়িতে ফিরে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো, তখন আমেনা বেগম পরম মমতায় বললেন, তাড়াতাড়ি আবার ফিরে আসিস মা, তুই চলে গেলে এই পুরো বাড়িটা একেবারে খাঁ খাঁ করে। সুমাইয়া মুচকি হেসে ফিরে তাকিয়ে বলল, এখন থেকে এই বাড়িটা শুধু আপনাদের নয়, এই বাড়িটা আমারও নিজের বাড়ি মা। সুমাইয়ার মুখে এই আপন করা কথাটি শুনে আমেনা বেগমের দুই চোখ কানায় কানায় জলে ভরে উঠল। কিন্তু ভাগ্যক্রমে এবার তার চোখ বেয়ে নেমে আসা জল কোনো দুঃখের জল ছিল না, বরং তা ছিল পরম প্রাপ্তি আর আনন্দের জল। রহমত আলী খোলা আকাশের দিকে দুই হাত তুলে তাকিয়ে অত্যন্ত মৃদু স্বরে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে বললেন, এখন আমার মনে দৃঢ় বিশ্বাস জন্মেছে যে আমাদের এই বার্ধক্য জীবন আর আগের মতো একাকী আর নিঃসঙ্গ কাটবে না। সেই প্রাচীন নিম গাছের শীতল ছায়ায় দাঁড়িয়ে থাকা ছোট্ট কুটিরটি আজ আবারও নতুন করে প্রাণে স্পন্দিত হয়ে উঠেছিল। ঠিক যেই জায়গাটায় তাদের জন্ম দেয়া ছেলে চরম নিষ্ঠুরতায় আঘাত করেছিল, ঠিক সেই জায়গাতেই একজন সম্পূর্ণ অচেনা মেয়ে পরম মমতায় ভরসার হাত বাড়িয়ে দিয়েছিল। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের চারপাশের সমাজের এই বাস্তব গল্পটি থেকে আমরা মূলত এই গুরুত্বপূর্ণ শিক্ষাটি অর্জন করতে পারি যে মানুষের মধ্যকার সম্পর্ক কখনোই শুধু রক্তের বন্ধন দিয়ে বিচার করা যায় না, বরং প্রকৃত সম্পর্ক তৈরি হয় মানুষের হৃদয়ের গভীর ভালোবাসা দিয়ে। একজন মানুষের আসল সন্তান কখনোই সে হতে পারে না যে শুধুমাত্র তার ঘরে জন্মগ্রহণ করে, বরং আসল সন্তান হলো সে যে জীবনের সবচেয়ে ভয়ানক আর কঠিন বিপদের সময় ঢাল হয়ে বাবা মায়ের পাশে এসে দাঁড়ায়। সম্পদের প্রতি মানুষের তীব্র লোভ একজন মানুষকে এতটাই অন্ধ এবং হিতাহিত জ্ঞানশূন্য করে তোলে যে সে তার নিজের জন্মদাতা বাবা মায়ের চোখের জল আর কষ্টটুকু অনুভব করার শক্তি হারিয়ে ফেলে। কিন্তু এই পৃথিবীতে চিরন্তন সত্য এবং মানুষের কৃতকর্মের ফল একদিন না একদিন ঠিকই তার সামনে এসে দাঁড়ায়। আবার এই একই স্বার্থপর পৃথিবীতে আজও এমন অনেক মহৎ হৃদয়ের মানুষ বেঁচে আছেন যারা নিজেদের কোনো ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা না করেই সম্পূর্ণ নিঃস্বার্থভাবে অন্য অসহায় মানুষের পাশে এসে ঢাল হয়ে দাঁড়ান এবং একটি সুন্দর কাজের মাধ্যমে তাদের পুরো জীবনটাই জাদুমন্ত্রের মতো বদলে দেন। এই কারণে আমাদের প্রত্যেকের উচিত নিজের জীবনের প্রতিটি ধাপে কাউকে বিশ্বাস করার আগে খুব ভালোভাবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু তার মানে এই নয় যে আমরা পুরো মানবজাতির উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলব, বরং মানবতার উপর আমাদের এই বিশ্বাসটুকু সব পরিস্থিতিতেই অটুট রাখা উচিত। এবার আপনারা যারা গল্পটি শুনলেন তারা একবার ভেবে বলুন তো, যদি আপনি নিজে ওই মুহূর্তে সুমাইয়ার জায়গায় থাকতেন, তবে কি আপনার নিজের মধ্যেও নিজের বিয়ে ভেঙে দিয়ে ওই অসহায় বাবা মায়ের পাশে দাঁড়িয়ে সত্যের পক্ষ নেওয়ার মতো এত বড় সাহস থাকত? আর যদি কোনোভাবে আপনি নিজে রহমত আলী এবং আমেনা বেগমের মতো ওই চরম অসহায় পরিস্থিতিতে থাকতেন, তবে কি নিজের জন্ম দেওয়া ছেলেকে তার এই ভয়ঙ্কর অপরাধের জন্য কখনো মন থেকে ক্ষমা করতে পারতেন নাকি পারতেন না? আর যদি আমাদের এই বাস্তব জীবনের গল্পটি সত্যিই আপনাদের হৃদয়ের কোনো একটি জায়গায় একটু হলেও নাড়া দিয়ে থাকে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করবেন, এটি সবার সাথে শেয়ার করবেন, আর কাহিনীধাম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সবার সাথে আবারও দেখা হবে এমনই কোনো বাস্তব জীবনের শিক্ষণীয় গল্প নিয়ে। ঠিক ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই নিজের অনেক অনেক খেয়াল রাখবেন। আপনাদের সবার প্রতি রইল সালাম ও শুভকামনা।